কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়, সরকার সতর্ক আছে বলছেন কাদের। এদিকে মানুষ সচেতন না হলে সরকারের হাত থেকে বাঁচানো সম্ভব নয় বলছেন আব্বাস। জানাবো দুর্নীতি ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি। প্রতিবাদী মানুষের জীবনের নিরাপত্তা চরম সংকটাপন্ন বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো ক্ষোভ অভিমান ঝেড়েই শান্তি পেলেন 14 দলের নেতারা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হয়, সরকার সতর্ক আছে বলছেন কাদের। ডিজিটাল অ্যাক্টের নামে কোনো সাংবাদিক যাতে হয়রানির শিকার না হয় সে ব্যাপারে সরকার সতর্ক আছে এবং থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বলেন, কোনো সাংবাদিক যাতে হেনস্থার শিকার না হয় সে ব্যাপারে আমরা সতর্ক আছি। আর সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা ও ভুয়া লোক যাতে মহান এই পেশাকে অসম্মান করতে না পারে সেজন্য সাংবাদিকদেরও সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকতার নামে সাংবাদিকদের লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারের কাছেও নেই এমন অনেককেই দেখি সরকার অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়, এই ভুয়া সাংবাদিকদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ সরকার সমালোচনার বিরোধী নয় জানিয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সমালোচনা আমরাও করি, তবে তা গঠনমূলক হওয়া প্রয়োজন। মানুষ সচেতন না হলে সরকারের হাত থেকে বাঁচানো সম্ভব নয় বলছেন আব্বাস। দেশের মানুষকে সচেতন না করা গেলে আওয়ামী লীগ সরকারের হাত থেকে বাঁচানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশের মানুষকে যদি সচেতন করতে না পারি, তারা নিজে থেকে সচেতন না হয়, তাহলে সরকারের হাত থেকে বাঁচা অসম্ভব। বিএনপি কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বর্তমান সরকার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কোনো অস্তিত্ব টিকিয়ে রাখতে দেবে না, তারা রাখতেও চায় না। শুধু তাই নয়, এই সরকার ক্ষমতা থাকলে দেশের স্বাধীনতাও থাকবে না যদি দেশের মানুষ সচেতন না হয়। তিনি আরো বলেন, দেশের মানুষকে যদি সচেতন করতে না পারি, তারা নিজে থেকে সচেতন হয় না, তাহলে সরকারের হাত থেকে বাঁচা অসম্ভব। অনুষ্ঠানের বক্তারা কেউ উগ্রভাবে আবার কেউ শান্তভাবে বিএনপি সমালোচনা করে গেছে। উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, এটাকে আমাদের বিএনপি নেতাকর্মীদের পজিটিভলি নিতে হবে, কারণ যারা সমালোচনা করতে না পারে গণতন্ত্রে বিশ্বাস করে বলে আমি মনে করি না। তিনি বলেন, যাকে নিয়ে এই বই, তিনি খালেদা জিয়া বেঁচে থাকেও আজকে আমাদের মাঝে নেই, তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তাকে কথা বলতে দেওয়া হচ্ছে না, চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। চিকিৎসকরা বারবার বলছে তাকে বিদেশে নেওয়া দরকার, কিন্তু সরকার সেই সুযোগ দিচ্ছেন না। একটা মানুষকে জেনে শুনে কিভাবে হত্যার দিকে নেওয়া হচ্ছে ইতিহাস হয়ে থাকবে, তার ইতিহাস অপরাধী হয়ে থাকবে যখন সুযোগ আসবে বিচার করা হবে। দুর্নীতি ইস্যুতে আওয়ামী লীগ বিএনপি মুখোমুখি। এবার দুর্নীতি ইস্যুতে আওয়ামী লীগ এবং বিএনপি মুখোমুখি হচ্ছে। বিএনপি কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া, তারা আওয়ামী লীগ সরকার দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করবে। শ্বেতপত্র প্রকাশের জন্য ইতিমধ্যে তারা কাজ শুরু করে দিয়েছে বলে জানা গেছে। বিএনপি দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গত 15 বছরে বিভিন্ন সেক্টরে যে অনিয়ম এবং দুর্নীতিগুলো হয়েছে সেগুলো একটা করে তারা জনসম্মুখে তুলে ধরতে চায়। এই শ্বেতপত্র তৈরি করার জন্য শিক্ষাবিদ, বুদ্ধিজীবীবিদ, বিশেষজ্ঞ সহ বিভিন্ন বিএনপিপন্থী ব্যক্তিদেরকে কাজে লাগানো হবে বলে বিএনপি সূত্র জানিয়েছে। বিশেষ করে ব্যাংকিং খাতে অনিয়ম, অর্থ পাচার, ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা, সাম্প্রতিক সময়ে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের কথিত দুর্নীতি এবং বেনজির আহমেদের কথিত দুর্নীতির বিষয়টিগুলো বিএনপির শ্বেতপত্র জায়গা পাবে বলে জানা গেছে। বিএনপি দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এই শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে তারা সরকার বিরোধী আন্দোলনকে নতুনভাবে বিন্যস্ত করতে চায়। বিএনপি নেতারা দাবি করেছেন, বড় বড় উন্নয়ন প্রকল্পগুলোর নামে বড় বড় দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, আর এই লুটপাটের বস্তুনিষ্ঠ এবং অনুসন্ধানী তথ্যাদি হাজির করা হবে এই শ্বেতপত্রের মাধ্যমে। তবে কবে নাগাদ এই শ্বেতপত্র প্রকাশ করা হবে সে সম্পর্কে কোনো কিছুই বলা হয়নি। বিএনপি দায়িত্বশীল সূত্রগুলো বলছে, সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে প্রথমে একটি কমিটি গঠন করা হবে, যে কমিটিতে বিএনপি পন্থী অর্থনীতিবিদ, শিক্ষাবিদদের রাখা হবে। ব্যাংকিং সেক্টরের কয়েকজন বিএনপি কর্মকর্তাদেরকেও এটির মধ্যে রাখা হবে বলে জানা গেছে। আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যে শ্বেতপত্র তৈরির পূর্ণাঙ্গ কমিটির নাম প্রকাশিত হবে বলে বিএনপির একাধিক নেতা নিশ্চিত করেছেন। অন্যদিকে আওয়ামী লীগ বিএনপির আমলে হওয়া ভবন ও অন্যান্য দুর্নীতি তথ্য নতুন করে প্রকাশের উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ ও বিএনপির পাল্টা হিসাবে 1991 থেকে 96 এবং 2001 থেকে 2006 সাল পর্যন্ত সময়ের দুর্নীতি অনিয়মের কাহিনী প্রকাশ করবে। এই সময় সিএনপি কেলেঙ্কারি, হাওয়া ভবনের কেলেঙ্কারি, পদোন্নতি কেলেঙ্কারি, খাম্বা কেলেঙ্কারি সহ বিভিন্ন অনিয়মগুলোকে আবার নতুন করে একটা করে উপস্থাপন করা হবে। পাশাপাশি এই সময় বিএনপির কোনো নেতাদের বিদেশ থেকে কি সম্পদ ছিল সেটিও আওয়ামী লীগ প্রকাশ করার জন্য উদ্যোগ গ্রহণ করেছে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের একটি শক্তিশালী টিম এই নিয়ে কাজ করছে এবং এই তথ্য প্রমাণগুলো ইতিমধ্যে রয়েছে। উল্লেখ্য, এর আগে 2001 থেকে 2006 সাল পর্যন্ত বিএনপির আমলের যে দুর্নীতি এবং অনিয়মগুলো হয়েছে সেই সম্পর্কে আওয়ামী লীগ তথ্য উপাত্ত সংগ্রহ করেছিল, তবে এখন নতুন করে সেটিকে আবার শ্বেতপত্র আকারে প্রকাশ করা হবে।
আওয়ামী লীগ একজন প্রেসিডিয়াম সদস্য বলেছেন, শ্বেতপত্র হওয়া ভবনের দুর্নীতি এবং যারা প্রত্যক্ষদর্শী ভুক্তভোগী তাদের বিষয়টি উল্লেখ করা হবে বলে জানা গেছে এবং এই শ্বেতপত্রের মাধ্যমে যারা দুর্নীতি অনিয়ম করেছে তাদেরকে নতুন করে বিচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। বিশেষ করে লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার দুর্নীতিকে আওয়ামী লীগ সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে। প্রতিবাদী মানুষের জীবনে নিরাপত্তা চরম সংকটাপন্ন, বলছেন মির্জা ফখরুল। ভিন্ন মতাবলম্বী ব্যক্তিদের গুম ও বিচার বহির্ভূত হত্যার অমানবিক কর্মসূচি চালিয়ে ডামিয়ে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতা টিকে আছে। গণবিচ্ছিন্ন সরকারের দুঃশাসনের বিরুদ্ধে প্রতিবাদী মানুষের জীবন নিরাপত্তা চরম সংকটাপন্ন। দেশের মানুষকে বাকরুদ্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে। সেজন্য জোরপূর্বক গুমকে অস্ত্র হিসেবে বেছে নিয়ে এরা দেশের এক ভীতিকর জনপদে পরিণত করেছে। একছত্র ক্ষমতা ধরে রাখতে আমি দামি সরকার গুমের মতো মনুষ্যত্বহীন পন্থায় বিরোধী শক্তিকে নিশ্চিহ্ন করার সর্বাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। গভীর শঙ্কা, ভয় ও শিহরণের মধ্যে বাস করছে জনগণ। গুম মানব সভ্যতার পরিপন্থী। বিশ্বব্যাপী একদলীয় কর্তৃত্ববাদী সরকার নিজেদের পথের কাঁটা সরানোর জন্য গুমকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কাউকে গুম করে দেওয়ার মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আন্তর্জাতিক আইনের স্বীকৃতি পায়। স্বৈরতন্ত্রের ধ্বজাধারী আওয়ামী লীগ বর্তমানে দ্বিতীয় বাকশাল কায়েম করার পর বিএনপি সহ বিরোধী দলের যেসব নেতাকর্মী গুম হয়েছেন তাদের বাপ মা, ভাই, বোন, স্ত্রী, সন্তানের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। বাংলাদেশে গুমের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় প্রবল প্রতিবাদী হলেও আওয়ামী লীগ সরকার কোনো কিছুই তোয়াক্কা করছে না। একদিকে সমাজ ও রাজনীতিতে মাফিয়াদের উত্থান, অন্যদিকে গণতন্ত্রকামী মানুষ জোরপূর্বক গুমের আতঙ্কে দিনরাত উদ্বিগ্ন থাকছে। সবার চোখের সামনে থেকে ব্যক্তিকে তুলে নিয়ে গুম করা হলেও আওয়ামী লীগ সরকার বরাবরই গুমের বিষয়টি সকল আন্তর্জাতিক ফর্মে নির্লজ্জের মতো অস্বীকার করে আসছে। অথচ বাংলাদেশ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে এর সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে বর্তমান শাসন ব্যবস্থা পরিবর্তন ঘটাতে হবে। একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের পক্ষে সম্ভব সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। কারণ নির্বাচন সরকারকে জনগণের নিকট জবাবদিহি করতে হয়। প্রতি বছরের ন্যায় এবছরও মে মাসের শেষ সপ্তাহে পালিত হচ্ছে গুম হয়ে যাওয়া ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ। একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিসেবে অনুযায়ী 2009 থেকে 2024 মধ্যে পর্যন্ত বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে প্রায় 666 জন ব্যক্তি গুম হয়েছেন। এদের মধ্যে কাউকে মৃত, কাউকে অনেকদিন পর গ্রেপ্তার দেখানো হয়েছে, আবার অনেকেরই কোনো তথ্যই পাওয়া যায়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে আহ্বান জানাচ্ছি তারা যেন অবিলম্বে বাংলাদেশ সরকারের গুমের ঘটনা বন্ধ করতে এবং গুমের শিকার সকলের ভাগ্য অবস্থান পরিবর্তনের সম্পর্কে তাদের পরিবারকে তথ্য দেয় ও ফিরিয়ে দেওয়ার নির্দেশনা প্রদান করে। বাংলাদেশ ও বিশ্বব্যাপী গুমের শিকার সকল ব্যক্তি ও পরিবারকে আমরা গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি। ক্ষোভ অভিমান ঝেড়েই শান্তি পেলেন 14 দলের নেতারা। আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালের একটি বক্তব্যকে নিয়ে বিএনপির উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। ভারতের লোকসভা নির্বাচনের সাম্প্রতিক সময়ে আম আদমি পার্টি জামিনে মুক্তি পাওয়া এই নেতার একটি বক্তব্য বিএনপি তাদের নিজস্ব ইউটিউবে চ্যানেলে শেয়ার করেছে। অরবিন্দ কেজরিওয়াল বক্তব্য রাখতে গিয়ে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে তুলেছেন। তিনি রাশিয়ার উদাহরণ দিয়েছেন। রাশিয়ার নির্বাচনে পুতিন একছত্রভাবে বিরোধী দল দমন করে বিজয়ী হয়েছেন বলে অরবিন্দ কেজরিওয়াল উল্লেখ করেছেন। বাংলাদেশের নির্বাচনে শেখ হাসিনা সকল বিরোধী দলের নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করে নির্বাচনে জয়ী হয়েছেন বলে অরবিন্দ কেজরিওয়াল দাবি করেছেন। তিনি পাকিস্তানে ইমরান খানকে গ্রেপ্তার করে তার দলের প্রতীক কেড়ে নিয়ে নির্বাচনে ক্ষমতাসীনদের বিজয়ী হয়েছেন বলে উল্লেখ করেছেন। অরবিন্দ কেজরিওয়াল আসলে সমালোচনার তীর ছুড়েছেন নরেন্দ্র মোদীর দিকে। পাকিস্তান এবং বাংলাদেশকে অনুসরণ করে নরেন্দ্র মোদী ক্ষমতা কুক্ষিগত করতে চান বলেও আদামি পার্টির এই নেতা তার বক্তব্যে উল্লেখ করেছেন। আর এই বক্তব্য নিয়েই বিএনপির মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বিএনপি নেতারা শুধু ইউটিউবেই এটি রিপোর্টস করেনি, তারা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারেও এই ভিডিওটি ছড়িয়ে দিয়েছে। সাম্প্রতিক সময়ে বিশেষ করে 7 জানুয়ারি নির্বাচনের পর বিএনপির মধ্যে এক ধরনের ভারত বিরোধী প্রবণতা লক্ষ্য করা গিয়েছিল। ভারত সমালোচনা করা এবং ভারত এই সরকারকে টিকিয়ে রেখেছে এমন বক্তব্য বিএনপি নেতাদের মধ্যে দেখা যাচ্ছিল। যদিও ইন্ডিয়া জোটের প্রধান শরিক কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহারে বাংলাদেশের সাথে সম্পর্ককে এগিয়ে নেওয়ার বার্তা দিয়েছেন এবং সম্পর্কে আরো গভীর করার বার্তা দিয়েছেন। ভারতের অন্য একটি প্রভাবশালী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস ও আওয়ামী লীগ এবং বর্তমান সরকারের সমর্থক বিজেপি গত এক দশকে বাংলাদেশের সাথে সম্পর্কে নতুন মাত্রায় নিয়ে গেছে। এরকম অবস্থায় ভারতের নির্বাচনে যে ফলাফলই হোক না কেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তেমন কোনো ব্যত্যয় হবে না বলে কূটনৈতিক বিশ্লেষকরা মনে করেন। এর মধ্যে আম আদমি পার্টির বক্তব্য নিয়ে বিএনপির উচ্ছ্বাস নিয়ে অনেকে নানা রকম টিকা টিপ্পণী কেটেছেন। কেউ কেউ মনে করেন যে এর আগে যখন কংগ্রেসকে হারিয়ে নরেন্দ্র মোদী প্রথমবার ক্ষমতায় এসেছিলেন তখনও বিএনপির মধ্যে উৎসব ভাব সৃষ্টি হয়েছিল। বিএনপি নেতাদের মিষ্টি মুখ করিয়েছিলেন। তাদের ধারণা ছিল যে কংগ্রেস চলে গেলে আওয়ামী লীগের উপর চাপ সৃষ্টি হবে, কিন্তু বাস্তবে দেখা গেছে বিজেপির সরকার ক্ষমতা গ্রহণ করার পর দুই দেশের সম্পর্ক আরো গভীর হয়েছে। এখন কেজরিওয়ালের নির্বাচনের মাঠে বক্তব্যকে নিয়ে বিএনপির আশায় বুক বেঁধে যাচ্ছে।
মুখে মুখে ভারত বিরোধিতা করলেও ভারতের অনুগত এবং ভারতের আস্থাভাজন হওয়ার জন্য বিএনপি কম চেষ্টা করেনি। আর এখন বিএনপি যে ভারতের সাথে ঘনিষ্ঠ হতে চায় তার প্রমাণ পাওয়া গেল অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্যকে নিজেদের দলের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে। কিন্তু বিএনপি নেতারা ভুলে গেলেন যে একজন রাজনৈতিক নেতার রাজনৈতিক বক্তব্য আর ক্ষমতায় এসে তার প্রশাসনিক কর্মকাণ্ড দুইটি সম্পূর্ণ ভিন্ন। দেউলিয়া রাজনীতির কারণে বিএনপি সবসময় অন্যদিকে তাকিয়ে থাকে। আওয়ামী লীগকে কোণঠাসা করার জন্য সাম্প্রতিক সময়ে কেজরিওয়ালের বক্তব্য বিএনপি ইউটিউবে ছাড়ার মধ্য দিয়ে সেই দেউলিয়াত্ব আরেকবার প্রকাশিত হলো বলে মনে করবেন রাজনৈতিক বিশ্লেষকরা। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।